হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমরা সবাই হচ্ছে আইটেম 7 এর পার্ট 1 ইতোমধ্যে দেখে ফেলছো। সো আজকে হচ্ছে আমরা পার্ট 2 থেকে শুরু করব। সো এই টপিকগুলো পার্ট 1 থেকে আলাদা করার একটাই কারণ, কারণ এইগুলো হচ্ছে রিটেনের জন্য কম ইম্পর্টেন্ট, বাট প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আবার বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো যেগুলো আমাদের না পড়লে না, সেই টপিকগুলো আমরা একটু ওভারভিউ করার চেষ্টা করব। তো শুরু করি আমরা। প্রথমে দেখো, একটা টপিক আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইএসআর। তো এখন প্রশ্ন জাগতে পারে, ইএসআর কি? তার আগে আমরা এটার ফুল ফর্মটা জেনে নেই। যে ইএসআর হচ্ছে মেনলি ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে বাংলা করি তাহলে কি দাঁড়ায়? লোহিত কণিকার অধঃক্ষেপণের হার, সেটা হচ্ছে আমাদের ইএসআর। এখন যদি তোমাকে বলি, ভাই এটা দিয়ে আসলে কি বুঝলা তুমি, বা এটার ডেফিনেশনটা কি? তাহলে ডেফিনেশনটা হচ্ছে এরকম: যদি আমি রক্তকে, অ্যাসপিরেটেড ব্লাডকে অর্থাৎ বের করে আনা রক্তকে যদি কোনো অ্যান্টি কোয়াগুলেন্টের সাথে মিশাই, অ্যান্টি কোয়াগুলেন্টের সাথে মিশাই, হ্যাঁ, এবং সেটাকে যদি আমরা একটা ন্যারো ভার্টিক্যাল টিউবের মধ্যে রেখে দিই, ওকে, ন্যারো ভার্টিক্যাল টিউবের মধ্যে রাখি, তাহলে ঠিক 1 ঘন্টা পরে, আফটার 1 আওয়ার, দেখা যাবে যে কিছু পরিমাণ আরবিসি নিচের দিকে অধঃক্ষিপ্ত হয়েছে বা সেডিমেন্টেটেড হয়েছে। এই অধঃক্ষেপণের হারটাকে আমরা কি বলতেছি? ইএসআর। ওকে, তাহলে ইএসআর এর জন্য আমাদের কিন্তু এই 3টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। কোন 3টা পয়েন্ট দেখো? আমাকে অবশ্যই অ্যাসপিরেটেড ব্লাডকে কোনো অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে মিশাইতে হবে। অ্যান্টিকোয়াগুলেন্ট কারা? যাদের যাদের সাথে রক্ত মিশাইলে রক্তটা আপনা আপনি জমাটবদ্ধ হবে না। ঠিক আছে, তার মানে এইখানে যে রক্তটা নিচের দিকে অধঃক্ষিপ্ত হচ্ছে, এই অধঃক্ষিপ্ত রক্তটা কিন্তু জমাটবদ্ধ হয় নাই। ওকে, রাইট? তাহলে এই অধঃক্ষেপণের কারণটা কি? এই অধঃক্ষেপণের কারণ হচ্ছে গ্র্যাভিটি। এটা এখানে কিন্তু কোনো রকমের কোনো ব্লাড ক্লাম্পিং হয় নাই, এটা আমাদের একটু মনে রাখতে হবে। তো আমি এখানে কোন ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি? তো আমাদের ল্যাবরেটরিতে মেইনলি ট্রাইসোডিয়াম সাইট্রেট এইটাই ইউজ করা হয়। তো এটা নিয়ে আমরা আইটেম 10-এ আবার বিস্তারিত পড়বো, সমস্যা নাই। আপাতত জাস্ট নামটা পড়ে রাখি, ট্রাইসোডিয়াম সাইট্রেট। তো জমাটবদ্ধ করার পর আমি সেটাকে কি কি করব? একটা ন্যারো টিউবের মধ্যে দাঁড় করাবো। ঠিক আছে, একটা ন্যারো টিউবের মধ্যে আসলে এটাকে জমা করব। এই টিউবের ডায়ামিটার 1 মিলিমিটার বা তার কাছাকাছি হয়। ওকে, এরকম হয়। এবং সেটার মধ্যে জমা করে সেটাকে একদম লম্বা করে, হ্যাঁ, ভার্টিক্যালি প্লেস করে রেখে দিব, খাড়া করে রেখে দিব। তাহলে কি হবে? এই খাড়া করে রাখলে আমাদের যে আরবিসি গুলো আছে, এই আরবিসি সেলের মধ্যে উপরে আমাদের গ্র্যাভিটির একটা অ্যাকশন কাজ করবে। এই গ্র্যাভিটির অ্যাকশনের কারণে সেটা নিচের দিকে জমা হইতে থাকবে। ঠিক আছে, 1 ঘন্টা পরে আমরা কি দেখব? আমরা দেখব উপরে কিছু স্পেস খালি হয়ে গেছে। এখান থেকে আরবিসি গুলো নিচের দিকে গ্র্যাভিটির কারণে জমা হয়ে গেছে। আমরা মেনলি কি করব? এই স্পেসটাকে মাপবো। এই স্পেসটাকে আমরা ইএসআর বলে নাম করে দিই। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এই রেটটা আসলে আমরা দৈর্ঘ্যের এককে মাপি। মেনলি এটাকে আমরা মিলিমিটার এককে মেপে থাকি। ওকে, আশা করি ভাই এইটুকু আমরা ক্লিয়ার হইতে পারলাম। এইবার আসো, আমি যদি আসি এটা টাইপস কি কি আছে, মেনলি এটার মেথোডোলজি বা কিভাবে কাজটা করা হয়, কি কি জিনিসপাতি এখানে ব্যবহার করা হয়, তার উপর ভিত্তি করে এটাকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ওয়েস্টার গ্রিন মেথড, আর সেকেন্ড হচ্ছে আমাদের উইনট্রোব মেথড। ওকে, দুইজনে আসছে দুইটা সায়েন্টিস্টের নাম থেকে। হ্যাঁ, মানে দুইটা জিনিস আমাদের দুইজন সায়েন্টিস্টের নাম থেকে আসছে। এরপর আমাদের প্রশ্ন কি? এই দুটার মধ্যে আমরা কোনটা ইউজ করে থাকি? এই দুটার মধ্যে আমাদের ল্যাবরেটরিতে ওয়েস্টার গ্রিন মেথডটাই বেশি ইউজ করা হয়। তোমরা যদি সিবিসি রিপোর্টগুলো দেখো, সেই সিবিসি রিপোর্টে কিন্তু আমরা ওয়েস্টার গ্রিন মেথডটাই দেখে থাকি। উইনটপ কিন্তু আমাদের দেশে খুব একটা ইম্পর্টেন্ট, খুব একটা প্রচলিত না। ওকে, তো এখন আসো এদের মধ্যে যে ওয়েস্টার গ্রিন মেথড বা উইনট্রপ মেথড, এদের ক্ষেত্রে নর্মাল ভ্যালু কিরকম হবে? মেলদের ক্ষেত্রে ওয়েস্টার গ্রিন মেথডে এই ভ্যালুটা পাওয়া যায় নট মোর দেন 15 মিলিমিটার ইন 1 আওয়ার, অবশ্যই। ঠিক আছে, অর্থাৎ এখানে যে আমি খালি স্পেসটা দেখতে পারতেছি, মেলদের ক্ষেত্রে ওয়েস্টার্ন গ্রিন মেথডে এটা 15 মিলিমিটারের বেশি হবে না, সমান হইতে পারে, কমও হইতে পারে। ওকে, আর ফিমেলদের ক্ষেত্রে কি হবে? ফিমেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে নট মোর দেন 20 মিলিমিটার, অর্থাৎ 20 মিলিমিটারের বেশি সেটা হবে না, সমানও হইতে পারে, কমও হইতে পারে। উইন্ট্রোবের ক্ষেত্রে কি হবে? নট মোর দেন 9 মিলিমিটার। এবং ফিমেলদের ক্ষেত্রে কি হয়? উইন্ট্রোপটায় নট মোর দেন 20 মিলিমিটার। ওকে,
তোমাদের স্লাইডে বা লেকচার স্লাইডে বা রেফারেন্স বইগুলোতে এটা কিন্তু 0 to 15 এইভাবে লেখা থাকে। সমস্যা নাই, তোমরা যেভাবে ইচ্ছা বলো, যেহেতু সব সেম জিনিসই বোঝায়, তাই না? যেভাবে ইচ্ছা বলো, সমস্যা নাই, বাট এই ভ্যালুগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ওকে। আচ্ছা, তো চলো আমরা আগাই। তো এর এর সাথে আরো কিছু প্রশ্ন ধরা হয়, ইএসআর কখন বাড়ে কখন কমে, সেগুলো অন্য জিনিস, সেগুলো প্যাথোলজিতে তোমরা পড়বা। চলো আমরা আগাই। এরপর হচ্ছে আমাদের পিসিবি। ঠিক আছে, পিসিবি ফুল ফর্মটা কি আমি লিখিয়ে রাখছি, দেখো, প্যাকড সেল ভলিউম। ওকে। এবং পিসিবি কে আমরা অপর কি নামে ডাকি? হেমাটোক্রিট। ওকে, ক্রিট মানে হচ্ছে পরিমাণ, আর হেমাটো মানে তো বুঝেই ব্লাড সেলকে বোঝায়, অর্থাৎ ব্লাড সেলকে পরিমাপ করার একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের হেমাটোক্রিট। এখানে কোন ধরনের ব্লাড সেলকে আমরা মাপি? মেইনলি এখানে আমরা হেমাটোক্রিটের মাধ্যমে আমরা মাপি হচ্ছে আরবিসি কে। ওকে, আরবিসি কে মাপি। তো আমি যদি ডেফিনেশন তোমাকে জিজ্ঞেস করি, দেখো ভাইয়া, পিসিবিও কিন্তু এক ধরনের রেট। ওকে, এটা কিন্তু এক ধরনের রেট, যেটা হচ্ছে একটা রেশিওর উপর ডিপেন্ডেন্ট। কোন রেশিও? এটা হচ্ছে মেনলি, কোন রেশিওটাকে বোঝায়? ইট ইজ এ রেশিও বিটুইন আরবিসি বা রেড ব্লাড সেল টু দ্য, আচ্ছা অ্যান্ড বলা উচিত, অ্যান্ড দ্য হোল ব্লাড। ওকে, হোল ব্লাড। অর্থাৎ এটা হচ্ছে পুরো বডিতে কি পরিমাণ আরবিসি আছে তার একটা তুলনা, এভাবে তুমি বলতে পারো। তাহলে আমি তো বলছিলাম ভাইয়া, পিসিবি হচ্ছে একটা রেট, তাই না? আবার এখানে লিখলাম রেশিও, দুটা ভিন্ন ভিন্ন কথা কেন বললাম? কারণ এই রেশিওকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের কি চলে আসবে? আলটিমেটলি রেট চলে আসবে, যেটা পিসিবি কে ইন্ডিকেট করে। তা আমি যদি পিসিবির ইকুয়েশনটা লিখতে চাই এখানে, দেখো, তাহলে পিসিবি ইকুয়াল টু কি আসবে? একটা রেশিও আসবে, যেটা হচ্ছে, নিচে হচ্ছে আমাদের হোল ব্লাড থাকবে, হোল ব্লাডে কত ভলিউম সেটা, আর উপরে থাকবে হচ্ছে আমাদের আরবিসির অ্যামাউন্ট। ঠিক আছে। ওকে। আচ্ছা, এবং এটাকে আমরা কত দিয়ে গুণ দিব? মেনলি পার্সেন্টেজে প্রকাশ করার জন্য আর আরবিসি 100% দিয়ে গুণ করব। ওকে। আচ্ছা, তো উপরে যদি আমরা আরবিসির ভলিউম, নিচে যদি আমরা হোল ব্লাডের ভলিউমটাকে বসাই দিই, তাহলে আমরা এখানে একটা ভ্যালু পেয়ে যাব। মেলদের ক্ষেত্রে এই ভ্যালুটা পাওয়া যায় মোরলেস 45%। ওকে, 45%। এবং ফিমেলদের ক্ষেত্রে এই ভ্যালুটা পাওয়া যায় 42%। ওকে, এখানে একটা রেঞ্জ আছে, রেঞ্জটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। মেলদের মধ্যে 40 to 52%, এটা অ্যাভারেজ বলা যায়, রেঞ্জটার মধ্যে বলা যায়। আর ফিমেলদের ক্ষেত্রে 37 to 47, এটা রেঞ্জটা বলা যায়। তো অত কিছু আমাদের জানার দরকার নাই, আমরা জাস্ট নর্মাল ভ্যালুগুলো পড়বো, মেলদের 45, ফিমেলদের 42। ওকে। আচ্ছা, তো আমরা আগাই, দেখি এরপর কি আছে আমাদের। রেড সেল ইন্ডাইসিস। ওকে, রেড সেল ইন্ডাইসিস এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে আসলে আমরা একটা মেজারমেন্ট বুঝি। এটা দিয়ে কি বুঝবো? মেজারমেন্ট। এখন মানে পরিমাপ, তাই তো? কিসের পরিমাপ? তিনটা জিনিসের পরিমাপ। ওকে, কোন তিনটা জিনিস? প্রথম হচ্ছে আমাদের মিন মিন কর্পাসকুলার ভলিউম। ঠিক আছে, প্রথমে বোঝাবে হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম। ওকে, বা এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? এমসিভি বলতে পারি। ওকে, তো প্রথম প্রশ্ন, যে মিন কর্পাসকুলার ভলিউম বলতে আসলে কি বোঝায়? নামের মধ্যে আছে মিন মানে অ্যাভারেজ, কর্পাসকুলার মানে হচ্ছে ব্লাড সেল, আর ভলিউম মানে হচ্ছে আয়তন। অর্থাৎ একটা, এখানে যেহেতু আমরা দেখতে পারছি যে হেমাটোক্রিট আমরা আরবিসি মেনলি মাপি, তাহলে একটা আরবিসির গড়ে কত ভলিউম সেটাই মাপার পদ্ধতি হচ্ছে আমাদের এমসিভি। সেকেন্ডে কি আছে আমাদের? মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। কর্পাসকুলার হিমোগ্লোবিন। ওকে, এটাকে আমরা আর কি বলতে পারি? এমসিএইচ বলতে পারি। এটা দিয়ে কি বোঝায়? দেখো নামের মধ্যে আছে, এটা একটা গড় বোঝাবে রেড ব্লাড সেলের, তার কিসের পরিমাণ? হিমোগ্লোবিনের পরিমাণ। অর্থাৎ একটা রেড ব্লাড সেলে কি পরিমাণ হিমোগ্লোবিন থাকে তার একটা গড় মানই হচ্ছে এমসিএইচ। 3 নম্বরে কি বোঝাবে? মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন।
বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে এমসিএইচসি। এটা দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে মেনলি ঘনত্ব বা ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনের একটা মিন। ওকে, কিসের মিন? সেটা হচ্ছে মেনলি হিমোগ্লোবিনের একটা মিন, অর্থাৎ আমাদের পুরো ব্লাডের মধ্যে কি পরিমাণ হিমোগ্লোবিন আছে সেইটার একটা ঘনমাত্রার গড়, সেটা হচ্ছে আমাদের এমসিএইচসি। ওকে, তাহলে এমসিএইচ আর এমসিএইচসি এর মধ্যে মেইন পার্থক্য কি? এমসিএইচ এ মেনলি আমরা মাস বুঝি, ঠিক আছে, ভর বুঝি, কত গ্রাম বা কত পিকোগ্রাম এরকম একটা অ্যামাউন্ট। আর এমসিএইচসি তে আমরা কনসেন্ট্রেশন বুঝি, ঠিক আছে, কনসেন্ট্রেশন বুঝি, অর্থাৎ কি পরিমাণ সেটা মোল পার লিটার বা মিলিমোল পার লিটার এরকম এককে আছে সেটা আমরা বুঝি। ওকে, আর কি বুঝি? এমসিএইচ দিয়ে আমরা মেনলি হিমোগ্লোবিনটা আরবিসি তে কি পরিমাণ আছে তার একটা অ্যাভারেজ বুঝি, আর এমসিএইচ দিয়ে এইচসি দিয়ে হিমোগ্লোবিনটা পুরো ব্লাডে কি পরিমাণ আছে তার একটা অ্যাভারেজ বুঝি। ওকে, এটা হচ্ছে মেনলি পার্থক্য। সো এই তিনটা জিনিস এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি, এদের পরিমাপই হচ্ছে আমাদের রেড সেল ইনডাইসিস। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আসি আমরা এদের নর্মাল ভ্যালুগুলো কিরকম, এদের ক্যালকুলেশন গুলো কিরকম সেগুলো একটু জানি। আমি যদি এদের ডেফিনেশন থেকে আসি তাহলে কিন্তু মোটামুটি এগুলো আমরা বুঝতে পারবো। প্রথমে হচ্ছে আমাদের এমসিভি। ওকে, আমি ভলিউমটা প্রথমে মাপতে চাই। এটার জন্য ইকুয়েশনটা হচ্ছে, আমি এখানে কি নিব? প্রথমে হচ্ছে রেশিও, রেশিও নিব পিসিবি কে আরবিসির সংখ্যা দিয়ে ভাগ দিব। অবশ্যই এখানে আরবিসি কি হবে? ইন মিলিয়ন হবে, পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ওকে, এই রেশিওটাকে যদি আমরা মোটামুটি 10 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা এই মিনটা বা এই পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, এটা পার্সেন্টেজ আসবে না যদিও, পার্সেন্টেজ আসবে না। ওকে, তাহলে পিসিবি ডিভাইড বাই আরবিসি ইন মিলিয়ন ইনটু 10। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই এমসিবির ক্যালকুলেশনটা। এখন দেখো আমরা কিন্তু পিসিবির অ্যামাউন্ট কিন্তু জানি, তাই না? মেলদের ক্ষেত্রে 45, ফিমেলদের ক্ষেত্রে 42, একটু আগে দেখে ফেলছি। তো ধরো হচ্ছে আমরা মেলদের জন্য হিসাব করতেছি 45। আরবিসি যেহেতু আমরা পিসিবিটা মেলদের ক্ষেত্রে হিসাব করলাম, আরবিসিটাকে আমরা মেলদের ক্ষেত্রে হিসাব করব। কত ছিল? 4.9 টু 5.5। আমরা কিন্তু পার্ট ওয়ানে দেখছিলাম, সেটাকে আমরা অ্যাভারেজ করে ধরলাম হচ্ছে 5। ওকে, এটাকে আমরা কত দিয়ে গুণ দিব? 10 দিয়ে গুণ করব, ঠিক আছে। এবং অবশ্যই এই যে সংখ্যাটা আসবে, এটা কিসে আসবে? দেখো, এটা যেহেতু আমাদের ভলিউম বোঝাচ্ছে, তাই না? মিন কর্পাসকুলার ভলিউম, ভলিউম কিন্তু একক কি? লিটার। বাট এখানে আমরা যে সূত্রের ডিরাইভেশন ডিরাইভেশন করে কি পাচ্ছি? এটা কিন্তু লিটার আসে না, এটা আসে হচ্ছে ফেমটো লিটারে। ওকে, ফেমটো লিটার। মনে রাখতে হবে, এক ফেমটো লিটার মানে 10 টু দি পাওয়ার - 15 লিটার। এটা আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, এটা কিভাবে আসলো ভাই? এটা কিন্তু সূত্রের ডিরাইভেশন থেকে আসছে। তো সূত্রের ডিরাইভেশন আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা এই মানটা একটু দেখবো কিভাবে কি আসে। সো এটা করলে কত আসে? 90 আসে। তার মানে 90 ফেমটোলিটার হচ্ছে এমসিভি এর একটা নর্মাল ভ্যালু। তুমি যদি এটার রেঞ্জটা জানতে চাও, আমি রেঞ্জটা একটু লিখে দিই, রেঞ্জটাও টিচাররা জানতে চান। সেটা হচ্ছে 76 টু 96 ফেমটোলিটার। এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল রেঞ্জ। পরেরটা আসো, সেটা হচ্ছে আমাদের এমসিএইচ। এমসিএইচটা কি হবে? তুমি এখানে কি নিবা? সুন্দর মতো হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা নিবা। হিমোগ্লোবিন কোন এককে থাকবে? হিমোগ্লোবিনের পড়াশোনাটা কিন্তু আমরা এখনো শুরু করি নাই, একটু পরে আমাদের হিমোগ্লোবিনটা শুরু হবে। সো হিমোগ্লোবিনটা এখানে আমরা অবশ্যই নিব হচ্ছে গ্রাম পার ডেসিলিটারে। ওকে, গ্রাম পার ডেসিলিটার। এটাকে আমরা ভাগ দিব হচ্ছে আরবিসি কাউন্ট দিয়ে, ঠিক আছে, আরবিসি ইন মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। ওকে, এবং এটাকে আমরা একটা মাল্টিপ্লায়ার 10 দিয়ে গুণ দিয়ে দিব, সূত্রের ডিরাইভেশন থেকে আসছে। আচ্ছা, এখন হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা কত সেটা তো আমরা এখনো জানি না। যেটা আমরা সামনে দেখবো, যে নিওনেটা থাকে 23, বাচ্চাদের ক্ষেত্রে থাকে হচ্ছে 12, পুরুষদের ক্ষেত্রে থাকে হচ্ছে 14 থেকে 18, ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে থাকে 12 থেকে 16, একটু পরে আমরা দেখবো। তো যেহেতু পুরুষদের ক্ষেত্রে 14 থেকে 18 ছিল মানটা, আমরা সেটাকে অ্যাভারেজে ধরো 15 ধরতে পারি। ওকে, আরবিসি কাউন্টটা কত ছিল সেটা কিন্তু মেলদের ক্ষেত্রে আমরা জানি 5, সেটাকে আমরা 10 দিয়ে গুণ দিয়ে দিব। ওকে, তাহলে এটা এই মানটা আমরা কিসে পাবো? যেহেতু আমরা এখানে জাস্ট পরিমাণটা জানি, তাই না, মাসটা জানি, অ্যামাউন্টটা জানি, তাহলে গ্রামে আসা উচিত। বাট এখানে আমাদের সূত্রের ডিরাইভেশন থেকে আমরা দেখতে পাই এই মানটা আসলে আসে হচ্ছে পিকোগ্রাম ইউনিটে। মনে রাখতে হবে, 1 পিকোগ্রাম, 1 পিকোগ্রাম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার - 12 গ্রাম। ওকে, সো এই মানটা আসলে কত? 30, 30 পিকোগ্রাম। এটা হচ্ছে আমাদের নর্মাল এমসিএইচ একটা একজন মেলের জন্য, অ্যাডাল্ট মেলের জন্য। তুমি যদি ফিজিওলজিক্যাল রেঞ্জটা জানতে চাও তাও কিন্তু তুমি দেখতে পারো। রেঞ্জটা কত? সেটা হচ্ছে 27 টু 32, 27 টু 32 এত পিকোগ্রাম। ওকে,
আচ্ছা, এরপর যদি আসি আমরা 3 নাম্বারটায়, তা 3 নাম্বার আমাদের কি ছিল? এমসিএইচসি। ঠিক আছে, সো এমসিএইচসি তে কি করা হয়? এটার জন্য ইকুয়েশনটা হচ্ছে আমরা আবার এখানে কি নিব, হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা নিব ইন গ্রাম পার ডেসিলিটার ডিভাইডেড বাই পিসিবি। ওকে, যেহেতু এটা হোল ব্লাডে আমরা কাউন্ট করি, ইনটু এখানে একটা মাল্টিপ্লায়ার আছে, সেটা কত? সেটা হচ্ছে 100। ওকে, তাহলে দেখো উপরে যেহেতু আমাদের হিমোগ্লোবিনের কাউন্ট আমরা 15 ধরে নিছিলাম অ্যাডাল্ট মেনের জন্য, আর নিচে হচ্ছে আমাদের পিসিবি আমরা ধরে নিছিলাম হচ্ছে 45, আর এটাকে আমরা 100 দিয়ে গুণ দিব। ওকে, এই মানটা কিসে আসবে? এই মানটা আসবে হচ্ছে গ্রাম পার ডেসিলিটার। এটাকে আমরা গ্রাম পার্সেন্টেজে বলতে পারি, কোনো সমস্যা নাই, তুমি ক্যালকুলেট করে দেখো। এটা পাবো হচ্ছে 33.33, এরকম একটা মান পেয়ে যাবা। ঠিক আছে, গ্রাম পার ডেসিলিটার। এবং এটার আমি যদি রেঞ্জটা বলতে চাই, তাহলে রেঞ্জটা আমি লিখে দিই। এটার রেঞ্জ হচ্ছে 30 to 35, বা তুমি বলতে পারো 31 to 35 এত গ্রাম পার ডেসিলিটার। ওকে, আশা করি ভাই তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। আমরা সূত্রটা দেখব, নর্মাল ভ্যালুটা দেখব, এবং নর্মাল ভ্যালুর রেঞ্জটা দেখব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, আশা করি ভাই তোমরা এইগুলা বুঝতে পারছো। এইবার আসো ভাই আমাদের ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে, সো প্রথম প্রশ্ন হচ্ছে ভাই হিমোগ্লোবিন আসলে জিনিসটা কি? প্রথম প্রশ্ন আসতে পারে না? হিমোগ্লোবিন হচ্ছে মেনলি একটা ক্রোমোপ্রোটিন। ওকে, অর্থাৎ তুমি বলতে পারো এটা হচ্ছে একটা কনজুগেটেড প্রোটিন, তোমাদের বায়োকেমিস্ট্রির জ্ঞান থেকে, তাই না? সেই কনজুগেটেড প্রোটিনের মধ্যে নন প্রোটিন অংশ হিসেবে কি থাকবে? ক্রোমো। ক্রোমো মানে হচ্ছে কালার, কালারকে তৈরি করে পিগমেন্ট, রাইট? অর্থাৎ একটা পিগমেন্ট যুক্ত প্রোটিন থাকবে। এই হিমোগ্লোবিনটা আমরা কোথায় পাবো বলো তো? আরবিসি তে পাবো, রাইট? এবং আমরা জানি আরবিসি লাল হওয়ার কারণটা কি? হিমোগ্লোবিন। তো এখানে যে পিগমেন্টটা পাওয়া যায়, এই পিগমেন্ট কি করবে? ব্লাডটাকে লাল করে দিবে। তার মানে রক্ত লাল হওয়ার জন্য কিন্তু এই হিমোগ্লোবিনই দায়ী। তাহলে আমি যদি হিমোগ্লোবিনের ডেফিনেশন বলতে চাই, হিমোগ্লোবিন ইজ এ প্রোমোপ্রোটিন উইচ কন্টেন্স এ পিগমেন্ট কল্ড হিম, যেটা আমরা একটু পরে দেখব, যার কারণে রক্তটা কি হবে? লাল হবে। একটু বললে আমাদের ডেফিনেশনের জন্য এনাফ। ওকে, আচ্ছা, এবার আসো আমি যদি হিমোগ্লোবিনের পার্টস গুলা দেখতে চাই। হ্যাঁ, আমি যদি হিমোগ্লোবিনের পার্টস গুলা দেখতে চাই, তাহলে বুঝতেই পারতেছি এখানে আমাদের একটা পিগমেন্ট অংশ থাকবে এবং একটা প্রোটিন অংশ থাকবে। তার মানে তুমি হিমোগ্লোবিন, যেটাকে আমরা সংক্ষেপে এইচবি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটা দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে পিগমেন্ট পার্ট এবং আরেকটা হচ্ছে প্রোটিন পার্ট, রাইট? পিগমেন্ট পার্টটাকে আমরা বলেছি হিম, এবং প্রোটিন পার্টটাকে আমরা বলেছি একটা গ্লোবিন, যেটা হচ্ছে একটা গ্লোবিউলার প্রোটিন। ওকে, সেখান থেকে নামটা আসলো কি? হিমোগ্লোবিন, তাই না? আচ্ছা, এই যে হিম, এই হিমকে আবার আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। এই হিমটা মেনলি হচ্ছে 4টা আয়রন অণু নিয়ে তৈরি, সাথে কি থাকে আমাদের কিছু আহ পোরফাইরিন অংশ থাকে, পোরফাইরিন। ওকে, যেগুলো আমরা সামনে পড়বো, সমস্যা নাই। তো আপাতত জাস্ট এই বেসিকটা আমরা একটু পড়লাম। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমরা দেখতে পারতেছি, এই দেখো এই ছবির মধ্যে একটা হিমোগ্লোবিন দেখা যাচ্ছে, তাই না? এই যে আমাদের আরবিসির মধ্যে হিমোগ্লোবিন একটা অণু দেখা যাচ্ছে, তার মধ্যে এই পেঁচানো পেঁচানো যা দেখতে পাচ্ছো, এগুলো হচ্ছে আমাদের সেই গ্লোবিন প্রোটিন। ঠিক আছে, এবং তার মধ্যে যে হলুদ কালারের গঠনগুলো তুমি দেখতে পারতেছো, এই হলুদ কালারের গঠনগুলো হচ্ছে আমাদের সেই আয়রন, তাই না? 4টা থাকবে, 4টা দেখানো হচ্ছে, দেখো এই যে 1, 2, 3, 4। ওকে, এবং দেখো গ্লোবিন প্রোটিনটারও কিন্তু আমাদের 4টা ভাগ আছে। তার মধ্যে তাদেরকে আমরা কি বলি? পলিপেপটাইড চেইন বলি। তো একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিনে 2টা আলফা পলিপেপটাইড চেইন থাকে এবং 2টা বিটা পলিপেপটাইড চেইন থাকে। মোট হচ্ছে 4টা চেইন থাকবে, প্রত্যেকটা চেইনে একটা করে মোট 4টা আয়রন থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের সেই বেসিক আলোচনা। বুঝতে পারলাম? আচ্ছা, তো চলো আমরা আগাই। এবার হচ্ছে আমাদের নর্মাল ভ্যালু, এগুলা কিন্তু টিচাররা অনেক অনেক বেশি শুনতে চান, সো এগুলো আমরা একটু ভালো করে পড়বো। দেখো নর্মাল ভ্যালুর মধ্যে প্রথমে আমরা কি পাবো? নিওনেট। ওকে, নিওনেট, বা তুমি এটাকে বলতে পারো নিউবর্ন। নিউবর্ন বেবিদের জন্য এটা কত হয়? এটা হয় হচ্ছে 23 গ্রাম পার ডেসিলিটার, বা 23 গ্রাম পার্সেন্টেজ তুমি বলতে পারো। এরপর হচ্ছে আমাদের ইনফ্যান্ট বা চিলড্রেন। ইনফ্যান্ট বা চিলড্রেন, তাদের ক্ষেত্রে কত হবে সেটা?
টুয়েলভ, 12 গ্রাম পার ডেসিলিটার। তো এখন ভাই একটা প্রশ্ন আসে যে এই দুটা ভ্যালু দেখার পর, যে নিউবর্ন আর ইনফ্যান্ট এই দুটার মধ্যে পার্থক্য কি? তো ভাইয়া শব্দের মধ্যে কিন্তু পার্থক্য চলে আসছে। নিউবর্ন মানে যারা হচ্ছে সদ্যজাত বাচ্চা, ওকে, অর্থাৎ যারা যারা হচ্ছে বার্থ থেকে মোটামুটি তুমি বলতে পারো 1 মাস বা 28 ডেজ, এই পর্যন্ত সময়টা হচ্ছে মেনলি নিউবর্নদের ডিউরেশনটা আমরা বলি। এবং চিলড্রেন কারা? চিলড্রেন হচ্ছে মেনলি 28 ডেজ এর পর থেকে মোটামুটি তুমি বলতে পারো যে 1 ইয়ার, এই পর্যন্ত মানুষদেরকে আমরা কি বলি? চিলড্রেন বলি বা ইনফ্যান্ট বলি। তাহলে বুঝতেই পারতেছি যত আমাদের বয়স বাড়তেছে আরবিসি কিন্তু কমে গেল। এরপর যখন আমরা অ্যাডাল্ট লাইফে চলে আসবো তখন আমরা যদি ভ্যালুগুলো দেখতে চাই, তাহলে অ্যাডাল্ট মেলে কত আসে, যেটা কিন্তু আমরা জেনে ফেলছি অলরেডি। অ্যাডাল্ট মেলে হচ্ছে সেটা 14 থেকে 18, এবং অ্যাডাল্ট ফিমেলে কত সেটা 12 থেকে 16। ওকে, সো ভ্যালুগুলো আমরা একটু কষ্ট করে মুখস্থ করব। ওকে, এরপর আসো আরো কিছু এখান থেকে প্রশ্ন আছে, আসে টিচাররা যেগুলো অনেক বেশি শুনতে চান, যে নিউবর্নে হিমোগ্লোবিন এত বেশি থাকার কারণ কি? বাকিদের দেখো হিমোগ্লোবিন কিন্তু মোটামুটি 15-16-র মধ্যেই আছে, তাই না? বাট নিউবর্নে দেখো 20-এর চেয়েও বেশি, 23 সেটা। তো এত বেশি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে নিউবর্নের যে হিমোগ্লোবিনটা সেটা কিন্তু অ্যাডাল্ট হিমোগ্লোবিনের মতো না। নিউবর্নের হিমোগ্লোবিনটা হচ্ছে হিমোগ্লোবিন এফ। ওকে, এখানে আমাদের কি থাকে? দুইটা আলফা চেইন থাকে এবং দুইটা থাকে হচ্ছে ডেল্টা চেইন। ওকে, বুঝতে পারলাম কি বিষয়টা? আচ্ছা, দুটা ডেল্টা না, সরি, দুটা গামা চেইন হবে। তাহলে আমাদের নিউবর্নের ক্ষেত্রে আমাদের যে হিমোগ্লোবিনটা সেটা কিন্তু অ্যাডাল্ট থেকে একটু ডিফারেন্ট। সেটা কি? হিমোগ্লোবিন এফ। অ্যাডাল্টে কিন্তু দুইটা আলফা দুইটা বিটা থাকে, বাট নিউবর্নে কি থাকবে? দুইটা আলফা দুইটা গামা। ওকে, সো এই স্ট্রাকচারের জন্য তাদের মধ্যে কি হয়? তারা হচ্ছে অক্সিজেন ধরে রাখার একটা বেশি প্রবণতা দেখায়, সো গ্রেটার অ্যাফিনিটি টু অক্সিজেন, এভাবে বলে দিই, গ্রেটার অ্যাফিনিটি টু অক্সিজেন। ওকে, রাইট। তো তারা হচ্ছে অক্সিজেন ধরে রাখার ক্যাপাবিলিটি বেশি দেখায়, যার ফলে কি হবে? যার ফলে আহ, তাদের বডিতে হিমোগ্লোবিনের পরিমাণও বেশি। যত বেশি অক্সিজেন ক্যারি ক্যারি করার ক্যাপাবিলিটি বেশি, তত বেশি হিমোগ্লোবিনে তৈরি হয়। ওকে, এই জন্য তাদের হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটাও বেশি হয়। ওকে, আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন আসে যে মেলদের হিমোগ্লোবিনের পরিমাণ ফিমেলদের থেকে কেন বেশি হয়? কারণ হচ্ছে মেলদের কিন্তু একটা হরমোন থাকে যেটা ফিমেলদের থাকে না, সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। ওকে, এই টেস্টোস্টেরন কি করবে? আমাদের ইরাইথ্রোপয়েটিন রিলিজ করবে, তাই না? ইরাইথ্রোপয়েটিন রিলিজটাকে স্টিমুলেট করে, যার ফলে কি হবে? ইরাইথ্রোপয়েসিসটাকে স্টিমুলেটেড হয়ে যায়। ওকে, বুঝতে পারছি কি? তার মানে আমাদের আরবিসি তৈরি করার যে প্রক্রিয়া ইরাইথ্রোপয়েসিস, সেটা কে কন্ট্রোল করে? সেটা কিন্তু ইরাইথ্রোপয়েটিন নামে একটা প্রোটিন কন্ট্রোল করে, তাই তো, একটা হরমোন কন্ট্রোল করে। টেস্টোস্টেরন কি করে? সেই হরমোনটাকে স্টিমুলেট করে দেয়। এই হরমোন কি করবে? বোন ম্যারোতে সিগন্যাল পাঠায়। বোন ম্যারো কি করবে? আমাদের ইরেথ্রোপয়েসিসকে বাড়াই দিবে। এর ফলে কি হবে? আমাদের অ্যাডাল্ট মেলে হিমোগ্লোবিনটা ফিমেল থেকে কিছুটা হলেও বেশি থাকে। ওকে, সো এই দুটা ব্যাখ্যা কিন্তু আমরা পড়বো। এরপর চলো হচ্ছে আমাদের ফাংশন অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কি কাজ? এটার মধ্যে একটা প্রথম যে কাজটা সেটা একদম বেসিক, সেটা আমরা জানি, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। ওকে, ট্রান্সপোর্টেশন। কি কি সে ট্রান্সপোর্ট করবে? অফ রেসপিরেটরি গ্যাসেস। ওকে, রেসপিরেটরি গ্যাসেস, অর্থাৎ সে, যে আমাদের রেসপিরেটরি গ্যাসেস এর মধ্যে কি আছে? অক্সিজেন আছে, তাই না? কার্বন ডাইঅক্সাইড আছে, এইগুলোকে সে খুব সুন্দরভাবে আনস্টেবল যৌগ হিসেবে ট্রান্সপোর্ট করতে পারে, ট্রান্সপোর্ট করে সে ডেস্টিনেশন নিয়ে যেতে পারে। সে অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে হচ্ছে অক্সিহিমোগ্লোবিন আকারে, অক্সিহিমোগ্লোবিন আকারে। কার্বন ডাইঅক্সাইডকে ট্রান্সপোর্ট করে হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন আকারে। ওকে, এটা হচ্ছে তার একটা মেইন ফাংশন। ওকে, আচ্ছা, এরপর আসো ভাই আর কি কাজ আছে? মেনলি এইটা বলতে পারলেই টিচাররা অনেক বেশি খুশি হয়ে যান।
আরো কিছু কাজ আছে, যেমন ধরো হিমোগ্লোবিনটা কি করে, হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করে প্রোটনের সাথে মিলে, যে অ্যাসিডটা পরে বাফার সিস্টেমে অনেক বেশি হেল্প করে, ঠিক আছে, বাফার হিসেবে সে কাজ করতে পারে। তারপর ধরো হচ্ছে সে কি করতে পারে, প্রোডাকশন অফ পিগমেন্ট, সে বিভিন্ন রকমের পিগমেন্ট তৈরি করতে পারে। ওকে, আমরা সামনে দেখব এখান থেকে হিমোগ্লোবিন ভেঙে কিন্তু কি হয়, আমাদের বিলিভার্ডিন, বিলিরুবিন এইসব কিন্তু তৈরি হয়। ওকে, এগুলো কিন্তু আমরা ফেট অফ আরবিসি তে পড়ে ফেলবো। ওকে, এগুলাই মেনলি ইম্পর্টেন্ট। আর লাস্টে হচ্ছে এটা কি করবে, এটা হচ্ছে মেনলি একটা আয়রন রিজার্ভ হিসেবে কাজ করে, আয়রন রিজার্ভ হিসেবে কাজ করে। ওকে, দেখো আমাদের বডিতে যত আয়রন আছে তার বেশিরভাগই কিন্তু হিমোগ্লোবিনের মধ্যে থাকে, বুঝতে পারছো? সামান্য কিছু পরিমাণ হচ্ছে ফেরিটিন হিসেবে আমাদের লিভারের মধ্যে, লিভারের হেপাটোসাইটের মধ্যে জমা থাকে, বাট বেশিরভাগই কিন্তু আমাদের হিমোগ্লোবিনের মধ্যে থাকবে। ওকে, যেটা কিন্তু আমরা স্ট্রাকচারে দেখে ফেলছিলাম, তাই তো? ওই দেখো এখানে কিন্তু আমাদের কি আছে, আয়রন আছে না, এই জন্য সেটা আয়রন রিজার্ভ হিসেবে কাজ করে। ওকে, এখানে লিখে দিই আয়রন রিজার্ভ। ওকে, আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম, সহজ জিনিস। এরপর আসা হচ্ছে হিমোগ্লোবিন তৈরি হওয়ার প্রক্রিয়া। তো হিমোগ্লোবিন তৈরি হওয়ার প্রক্রিয়া কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হিম সিনথেসিস আর একটা হচ্ছে গ্লোবিন সিনথেসিস। তো আমরা একসাথে দুইটা পড়ার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। আচ্ছা, সো হিম সিনথেসিসের জন্য কি লাগবে জানো? হিম সিনথেসিসের জন্য প্রথমে লাগে হচ্ছে দুই অণু অ্যাসিটাইল কোএ। অ্যাসিটাইল কোএ, এই অ্যাসিটাইল কোএ কিভাবে পাওয়া যেতে পারে? এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বলো বা ফ্যাটি অ্যাসিড বলো, এখান থেকে আমাদের মেটাবলিজমের মাধ্যমে তৈরি হয়। ওকে, এই অ্যাসিটাইল কোএ কোথায় যায়? এই অ্যাসিটাইল কোএ যায় হচ্ছে আমাদের ক্রেবস সাইকেলের মধ্যে, বা টিসিএ সাইকেল আমরা বলতে পারি, তাই না? সেম জিনিস তো, ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল, এই সাইকেলের মধ্যে যাবে। আমরা জানি এই সাইকেলের মধ্যে যে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে যে দুইটা কার্বন, সেগুলো দুইটা কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যায়। বাট এদের মধ্যে যে ইন্টারমিডিয়েট যৌগগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের সাকসিনাইল কোএ। ওকে, তাহলে এই দুই অণু অ্যাসিটাইল কোয়ে কি করবে, আমাদের দুই অণু সাকসিনাইল কোয়ে তৈরি করে। ওকে, এই যে সাকসিনাইল কোএ, এই সাকসিনাইল কোএ পরবর্তীতে আবার দুই অণু গ্লিসারিন, সরি দুই অণু গ্লিসারিন, হ্যাঁ, দুই অণু গ্লিসারিন সে অ্যাকসেপ্ট করবে। একসেপ্ট করে সে তৈরি করে ফেলবে হচ্ছে পাইরল কম্পাউন্ড। ওকে, পাইরল কম্পাউন্ড। ওকে, তাহলে দুই অণু সাকসিনাইল কোএ, যেটা দুই অণু অ্যাসিটাইল কোএ থেকে আসতেছিল, এই দুই অণু সাকসিনাইল কোএ দুই অণু গ্লিসারনের সাথে তৈরি করে একটা পাইরল কম্পাউন্ড, তাই না? আমরা পাইরল সম্পর্কে কিন্তু মোটামুটি জানি, যারা আমরা অর্গানিক পড়ছি, এই যে এরকম হয় পাইরল দেখতে, তাই তো? এখানে একটা লোন পেয়ার থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, তাই তো? এই লোন পেয়ারটা সে হচ্ছে ওই আমাদের যে আয়রনটা ছিল তার মধ্যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করার জন্য সে পাঠায় দেয়, ওটা পরের জিনিস। সব গেল পাইরল। এখন এই চারটা পাইরল কম্পাউন্ড, হ্যাঁ, এই যে এরকম চারটা পাইরল কম্পাউন্ড মিলে কি তৈরি করবে, পোরফাইরিন কম্পাউন্ড তৈরি করে, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখি এরকম, এই জিনিসটা যদি চারবার হয়, এই জিনিসটা যদি আমাদের চারবার হয়, 4 টাইমস হয়, তাহলে আমি কি পাবো, চারটা পাইরল পাবো। এই চারটা পাইরল হচ্ছে একসাথে মিথাইন ব্রিজ দ্বারা, ঠিক আছে, 4 মিথাইন ব্রিজ, চারটা মিথাইন ব্রিজ দ্বারা যুক্ত হয়ে তৈরি করা হচ্ছে একটা পোরফাইরিন কম্পাউন্ড। ওকে, পোরফাইরিন কম্পাউন্ড। এখন আমাদের বডির মধ্যে অনেক ধরনের পোরফাইরিন আছে, এখানে মিলে পাওয়া যাবে হচ্ছে প্রোটোপোরফাইরিন 9। হ্যাঁ, যদি মনে থাকে একটু মনে রাখবা। এই পোরফাইরিন কম্পাউন্ড পরবর্তীতে আমাদের যে আয়রন গুলা থাকে সেই আয়রনের সাথে মিলে তৈরি করে হচ্ছে হিম। ওকে, এবং এই হিমগুলা কি করবে, আমাদের বডিতে যে গ্লোবিন তৈরি হয়ে আছে, রাইট, গ্লোবিন সিনথেসিস প্রক্রিয়া যে গ্লোবিন তৈরি হয়ে আসে, সেই গ্লোবিনের সাথে তৈরি করে কি, হিমোগ্লোবিন। বুঝতে পারলাম? ওকে, আবার টিচাররা জিজ্ঞেস করেন যে গ্লোবিনটা কোত্থেকে আসলো। এই গ্লোবিনটা হচ্ছে তার নিজস্ব যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে, সেই অ্যামিনো অ্যাসিডের ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি হয়ে আসছে। এটা অনেকে জিজ্ঞেস করেন, ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি হয়ে আসছে, যেহেতু এটা প্রোটিন, প্রোটিন তো ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি হয়। ওকে, সো এইভাবে আমাদের কি হয়ে যাবে, এক অণু হিমোগ্লোবিন তৈরি হয়ে যাবে। সো আমি আরেকবার বলি হিমটা কিভাবে তৈরি হয়। দুই অণু অ্যাসিটাইল কোএ, যেটা কার্বোহাইড্রেট বা ফ্যাটি অ্যাসিড থেকে আসে, সেটা হচ্ছে আমাদের টিসিএ সাইকেলের মাধ্যমে বা ক্রেবস সাইকেলের মাধ্যমে দুই অণু সাকসিনাইল কোয়েতে কনভার্ট হয়, যেটা দুই অণু গ্লিসারিনের সাথে
কনডেন্সড হয়ে পাইরল তৈরি করে। এরকম চারটা সাইকেলের মাধ্যমে চারটা পাইরল কম্পাউন্ড তৈরি হয়, যারা হচ্ছে চারটা মিথাইন ব্রিজ দ্বারা পোরফাইরিন যৌগ তৈরি করে, যেটা হচ্ছে আলটিমেটলি প্রোটোপোরফাইরিন 9। প্রোটোপোরফাইরিন 9। ওকে। যা হচ্ছে আলটিমেটলি আমাদের আয়রনকে ধরে হিম তৈরি করবে, যা হচ্ছে গ্লোবিনের সাথে একীভূত হয়ে কি তৈরি করবে, হিমোগ্লোবিন। গ্লোবিনটা আবার অ্যামিনো অ্যাসিডের থেকে তৈরি হয়ে আসে ট্রান্সলেশন প্রক্রিয়া। একটু আশা করি আমরা বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এর মধ্যে যদি তোমাকে আরো প্রশ্ন করা হইতে পারে যে তুমি যে বললা যে হিম তৈরি হচ্ছে, তাই না? এই হিম তৈরি হওয়ার পর্যন্ত বিক্রিয়াটা কোথায় হয়, এটা তোমাকে জিজ্ঞেস করবে। ক্রেবস সাইকেল তো নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়াতে হয়, তাহলে হিম তৈরি করার প্রক্রিয়াটা হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এবং এই যে গ্লোবিন তৈরি হয়ে আসছিল, এই গ্লোবিন তৈরি হওয়ার প্রক্রিয়াটা কোথায় হয়? যেহেতু গ্লোবিন একটা প্রোটিন, প্রোটিন সিনথেসিস কই হয় বলো তো ভাই? সেল বায়োলজির নলেজ একটু ইউজ করো, এটা তৈরি হয় আমাদের রাইবোজোমে। ওকে। একটু আমরা জানলেই হবে। রাইবোজোম আবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, জাস্ট রাইবোজোম বলতে পারলেই চলবে। আশা করি ভাইয়া জিনিসটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে ভাইয়া, ভ্যারাইটিস অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কয় টাইপের হইতে পারে? এখন হিমোগ্লোবিন দুই রকমের হয়, ঠিক আছে, টু টাইপস। একটা হলো নর্মাল টাইপ বা ফিজিওলজিক্যাল টাইপ, আর একটা হলো অ্যাবনর্মাল টাইপ বা প্যাথোলজিক্যাল টাইপ। ওকে, তাহলে আমি এগুলো একটু লিখি। নর্মাল আর ফিজিওলজিক্যাল, আর একটা হচ্ছে অ্যাবনর্মাল আর প্যাথোলজিক্যাল। আচ্ছা, এখন নর্মাল গুলো আবার কয় রকম হয়, এটা আবার তিন রকমের পাওয়া যায়। একটা হচ্ছে হিমোগ্লোবিন এ, আর একটা হচ্ছে হিমোগ্লোবিন A2, এর একটা ভ্যারিয়েন্ট, আর একটা হচ্ছে হিমোগ্লোবিন F। সো এ আর এফ নিয়ে সামান্য ডিটেলস হয়তো আমরা জানি যে এর মধ্যে কি থাকে। এর মধ্যে যে পলিপেপটাইডের চারটা চেইন থাকার কথা গ্লোবিন প্রোটিনের, সে চারটা কি হয়? একটা হয় দুইটা হয় আলফা এবং বাকি দুইটা হয় বিটা। এখন আলফা বিটা দিয়ে কি বোঝায়? আলফা হচ্ছে এমন একটা প্রোটিন বা পলিপেপটাইড চেইন যেখানে অ্যামিনো অ্যাসিড থাকে হচ্ছে 141টা। ওকে। বিটার মধ্যে কয়টা থাকে ভাইয়া? বিটার মধ্যে থাকে হচ্ছে 146টা। ওকে। আচ্ছা, তার মানে আমরা যদি ফিজিওলজিক্যালের মধ্যে এখানে কেন লিখলাম, অ্যাডাল্টটা দেখি, তাহলে অ্যাডাল্টে এখানে আমরা পাবো হচ্ছে দুইটা আলফা এবং দুইটা বিটা। ওকে। এবং এই যে অ্যাডাল্ট এ, বা তুমি বলতে পারি হিমোগ্লোবিন A, এইটা কত পার্সেন্ট থাকে অ্যাডাল্টদের ক্ষেত্রে? 97% থাকে। ওকে। তাহলে বাকি 3% কি থাকে? A2, মানে খুবই রেয়ার। ওকে। এখানে কি থাকবে? আলফা দুইটাই থাকবে, বাট বিটা জায়গায় থাকবে হচ্ছে ডেল্টা। ওকে, রাইট। ডেল্টা আবার কিরকম? ডেল্টা হচ্ছে এখানে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় হচ্ছে 146টাই। তাহলে বলতে পারো ভাই দুটার মধ্যে ডিফারেন্ট কি? এখানে অ্যামিনো অ্যাসিডের যে বিন্যাসগুলো আছে সেই বিন্যাসগুলো একটু ভিন্ন প্রকৃতির। ওকে। আর ফিটাল হিমোগ্লোবিন, এটা মেনলি ফিটাসে পাওয়া যায়। এখানে কি ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট থাকে? দুইটা আলফা এবং দুইটা হচ্ছে গামা, যেটা আমরা দেখে ফেলছি, তাই তো? গামার মধ্যেও কিন্তু 146টা অ্যামিনো অ্যাসিডই থাকবে, বাট এগুলোর বিন্যাস কিন্তু আগের গুলা থেকে ভিন্ন। ওকে, জাস্ট একটু জানলে হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে তিনটা ভ্যারিয়েন্ট থাকে। অ্যাডাল্টে থাকে হচ্ছে A আর A2, আর ফিটাসে থাকে বা বাচ্চাদের থাকে হচ্ছে এফ। ওকে। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল কিন্তু বিভিন্ন রকমের হিমোগ্লোবিন আমরা পাইতে পারি, ঠিক আছে? এবং মনে রাখতে হবে প্যাথোলজিক্যালটা হচ্ছে মেনলি আমাদের এই এই হিমোগ্লোবিন A, এই হিমোগ্লোবিন এর একটা অ্যাবনর্মাল রূপ। তাহলে এই অ্যাবনর্মাল রূপটা আসলে কার জন্য হয়? হিমোগ্লোবিন A, ওর অ্যাবনর্মাল রূপটাই হচ্ছে মেনলি আমাদের প্যাথোলজিক্যাল হিমোগ্লোবিন। ওকে, বুঝতে পারলাম কি? হিমোগ্লোবিন A। ওকে, তাহলে হিমোগ্লোবিন A তে কি থাকার কথা? আলফা 2 বিটা 2। তাহলে এখানে সবগুলো আমাদের আলফা 2 বিটা 2ই থাকবে, বাট এদের যে অ্যামিনো অ্যাসিডের বিন্যাস, সেই অ্যামিনো অ্যাসিডের বিন্যাস একটু বিভিন্নতা আমরা পাবো। ওকে, কিরকম বিভিন্নতা? তাহলে আমি একটা একটা করে বলি। তাহলে প্রথম হচ্ছে আমাদের হিমোগ্লোবিন S, এস ফর সিকেল সেল। ওকে, দেখতে অনেকটা সিকেলের মতো দেখাবে। ওকে, এখানে আমাদের কিরকম হয়? এটা কিন্তু আমাদের আলফা 2 বিটা 2 হবে। ডিফারেন্টটা কি? ডিফারেন্টটা হচ্ছে আমাদের নাম্বার 6 গ্লুটামিক অ্যাসিড। নাম্বার 6 গ্লুটামিক অ্যাসিড যেটা থাকার কথা অ্যামিনো অ্যাসিডের মধ্যে, সেটার জায়গায় থাকবে হচ্ছে ভ্যালিন। ওকে,
সেটা রিপ্লেসড হয়ে যাবে কি দিয়ে, ভ্যালিন দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। ওকে। আচ্ছা, তারপর কি আছে ধরো হিমোগ্লোবিন সি। এই হিমোগ্লোবিন সি এর মধ্যে আলফা টু বিটা টু ডিফারেন্স কি? ডিফারেন্স ডিফারেন্স হচ্ছে এখানে যে নাম্বার সিক্স গ্লুটামিক অ্যাসিডটা থাকার কথা, নাম্বার সিক্স গ্লুটামিক অ্যাসিড, এই গ্লুটামিক অ্যাসিডটা রিপ্লেস হয়ে যাবে হচ্ছে লাইসিন দিয়ে। ওকে, লাইসিন নামে একটা অ্যামিনো অ্যাসিড দিয়ে। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন ই। এই হিমোগ্লোবিন এর মধ্যে আমরা কি পাবো? এখানেও আমাদের গ্লুটামিক অ্যাসিডটাই রিপ্লেস হবে, বাট এটা নাম্বার সিক্স হবে না, 26 নম্বরে থাকা যে গ্লুটামিক অ্যাসিডটা আছে সেটা রিপ্লেসড হয়ে যাবে। কি দিয়ে রিপ্লেসড হবে? এটাও আমাদের লাইসিন দিয়ে রিপ্লেসড হবে। এবং লাস্ট হচ্ছে আমাদের হিমোগ্লোবিন টি। সিরিয়ালে পড়ার কোনো দরকার নাই, জাস্ট তোমাদের বলতেছি। এখানে 121 নম্বরে যে গ্লুটামিক অ্যাসিডটা আছে সেটা রিপ্লেসড হয়ে যাবে হচ্ছে আমাদের গ্লুটামিন দ্বারা। ওকে, গ্লুটামিন দ্বারা। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে এখানে অ্যাবনর্মাল ভ্যারাইটির মধ্যে কি কি পাওয়া যাচ্ছে: হিমোগ্লোবিন এস, হিমোগ্লোবিন সি, ই, আর হচ্ছে ডি। ওকে, যেহেতু এগুলো হচ্ছে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, এদেরকে আমরা একসাথে কি বলতে পারি জানো? হিমোগ্লোবিনোপ্যাথিস। হিমোগ্লোবিনোপ্যাথিস। ওকে, রাইট। এটা মানে হচ্ছে অ্যাবনর্মাল প্রোডাকশন অফ হিমোগ্লোবিন, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি, অ্যাবনর্মাল প্রোডাকশন অফ হিমোগ্লোবিন। ওকে, তাহলে ভাই আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারলা। আচ্ছা, ঠিক আছে, দেখো আমরা কিন্তু হিমোগ্লোবিন সম্পর্কে জেনে ফেলছি। এখানে দেখানো হয়েছে যে অ্যাবনর্মাল দেখতে কিরকম হয়, দেখছো? এই যে অ্যাবনর্মাল দেখতে, যে এটা হচ্ছে অনেকটা সিকেল শেপ হয়ে গেছে, একদম সিকেলের মতো হয়ে গেছে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের সেই হিমোগ্লোবিন এস, এর জায়গায় এস তৈরি হয়ে গেছে। ওকে, তো বুঝতে পারলাম আশা করি। সো হিমোগ্লোবিনোপ্যাথিস সম্পর্কে মোটামুটি আমরা আইডিয়া পাইছি, এটার মধ্যে কি কি থাকতে পারে, যেটা আমরা দেখছি এতগুলা যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এস, সি, ডি, ই এগুলা আছে। তারপর আর কি থাকতে পারে, যে এস এর দ্বারা কি হয়? সিকেল সেল ডিজিজ, তাই তো? সিকেল সেল অ্যানিমিয়া হইতে পারে, ডিজিজ, বা যেটাকে আমরা বলতে পারি সিকেল সেল অ্যানিমিয়া, তাই তো? আর কি হইতে পারে? আর হইতে পারে হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া। ওকে, থ্যালাসেমিয়া, এরকম বিভিন্ন ডিজিজ হইতে পারে, জাস্ট আমরা জানবো এখান থেকে, আর তেমন কোনো বিস্তারিত জিনিস লাগবে না। এবার আসো ভাইয়া, ফেট অফ আরবিসি বা ডিস্ট্রাকশন অফ আরবিসি। আমরা জানি আরবিসি কিন্তু একটা নির্দিষ্ট লাইফ স্প্যান থাকবে, রাইট? সে লাইফ স্প্যানটা কত? 120 দিন, তাই তো? 120 দিন। এই 120 দিন পর কি হয়ে যাবে? আরবিসিটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাবে। তাহলে এখন আমরা সেই জিনিসটা দেখবো যে কিভাবে আরবিসিটা নষ্ট হয়ে যায়। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে আরবিসিটা যখন 120 দিন কাভার করে ফেলে, 120 দিন যখন সে শেষ করে ফেলে, তখন সে নষ্ট হওয়ার জন্য কিছু অর্গানে যায়। ওকে, নষ্ট হওয়ার জন্য কিছু অর্গানে সে যাবে। সেই অর্গানগুলোকে আমরা কি বলি? রেটিকুলো এন্ডোথেলিয়াল টিস্যু। ওকে, বা এন্ডোথেলিয়াল সাইট, রেটিকুলো এন্ডোথেলিয়াল সাইটস। কে সংক্ষেপে বললে কি হবে? আর ই এস। সো এই সাইটস গুলো কি করে? সেগুলো কিন্তু আলটিমেটলি আরবিসি কে রিসিভ করে সেটার ভাঙার কাজগুলো করবে। এই সাইটস এর মধ্যে কি কি অর্গানস থাকে? দুইটা অর্গানস থাকে, একটা হচ্ছে, আরো অনেক অর্গানসই থাকে, বাট দুইটার মধ্যে মেনলি আরবিসি ভাঙবে। একটা হচ্ছে স্প্লিন, আর একটা হচ্ছে লিভার। ওকে, স্প্লিন এবং লিভার, এখানে মেনলি আমাদের আরবিসির ভাঙার কাজটা হয়। যেহেতু এদের মধ্যে আরবিসির ভাঙার কাজটা হয়, তাই এই স্প্লিনকে আমরা আলাদা করে কি বলি জানো? গ্রেভইয়ার্ড অফ আরবিসি। ওকে, এটাকে আমরা কি বলি? গ্রেভ ইয়ার্ড অফ আরবিসি। অ্যানাটমিতে হয়তো তোমরা পড়ছো। আচ্ছা, যাই হোক, তাহলে ভাঙলো। এখন আরবিসি ভাঙার পর কি থাকে? এটার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, আমরা জানি এটার মধ্যে কিছু প্রোটিন, এটার মধ্যে কিছু আমাদের ওয়াটার থাকবে, তাই না? প্রোটিন থাকবে, সব পার্ট আলাদা হয়ে যায়। আলাদা হয়ে অবশেষে থাকে কি? হিমোগ্লোবিন। ওকে, হিমোগ্লোবিন থাকবে। আচ্ছা, এই হিমোগ্লোবিন কোথায় চলে যাবে? হিমোগ্লোবিন চলে যায় হচ্ছে লিভারে। লিভারে যে সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ওকে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে হিম এবং আরেকটা হচ্ছে গ্লোবিন। এখন এই ভাঙার কাজটা কে করবে? এই ভাঙার কাজটা করে মেনলি, যেহেতু লিভারে গেছে, সো লিভারে একটা ম্যাক্রোফেজ থাকে যার নাম হচ্ছে হেপাটিক ম্যাক্রোফেজ। ওকে, যদি সেটা লিভারে যায় আর কি। এই হেপাটিক ম্যাক্রোফেজ আরেকটা নাম কি? কাপ্পার সেল, তাই না? কাপ্পার সেল।
এই হেপাটিক ম্যাক্রোফেজই আলটিমেটলি হিমোগ্লোবিনকে লাইসিস করে হিম এবং গ্লোবিন পার্টে আলাদা করে ফেলে। গ্লোবিন পার্টটা কি হয়ে যায়, লিভারের মধ্যে ডিঅ্যামিনেশন হয়ে যায়। ওকে, ডিঅ্যামিনেশন হয়ে সেটা ভেঙে যায়, ভেঙে ভেঙে অ্যামিনো অ্যাসিডে সেটা কনভার্ট হয়ে যাবে। ওকে, ওইটা আমাদের দেখার বিষয় না। এইবার সবাই হিম, হিমের কি হয়? এখন লিভারের মধ্যে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে হিম অক্সিডেস। হিম অক্সিডেস, এই হিম অক্সিডেস কি করবে, হিমকে অক্সিডাইজ করে একটা গ্রিন কালারের পিগমেন্টে কনভার্ট করবে যার নাম হচ্ছে বিলিভার্ডিন। ওকে, সো এই বিলিভার্ডিন কিন্তু আসলে গ্রিন কালারের একটা পিগমেন্ট। তাহলে হিম ছিল লাল, হ্যাঁ হিম কিন্তু ছিল লাল, লাল থেকে সেটা অক্সিডাইজড হয়ে কি হয়ে গেল, সবুজ। এই বিলিভার্ডিন পরবর্তীতে কি হয়ে যাবে, রিডিউসড হয়ে যাবে, সে হচ্ছে বিলিভার্ডিন রিডাকটেস। এই এনজাইমের সহায়তায় এটা রিডিউসড হয়ে কি তৈরি করবে, বিলিরুবিন। এই বিলিরুবিন আবার হলুদ কালার একটা পিগমেন্ট, ওকে, ইয়েলো কালার একটা পিগমেন্ট। ওকে, তাহলে আমরা যে ফাংশনে পড়ছিলাম যে হিমোগ্লোবিন কিন্তু বিভিন্ন কালারের পিগমেন্ট তৈরি করে, সেটা কিন্তু ডিস্ট্রাকশনের সময় কিন্তু তৈরি করে। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা এরপর আসো, এরপর কি হয় যদি এটা স্প্লিনে হয়, ঠিক আছে, এই কাজগুলো যদি আমাদের স্প্লিনে হয়, বিলিভার্ডিন আর বিলিরুবিনের যে কনভার্সন গুলা, তাহলে কি হবে, স্প্লিন থেকে সেটা বের হয়ে লিভারে চলে যাবে। আর লিভারে হইলে সেটা কিন্তু বের হওয়ার কোনো প্রয়োজন নাই, লিভারই থাকবে। তাহলে যখন সেটা স্প্লিন থেকে বের হয়ে লিভারে যাবে, তার মানে নিশ্চয়ই আমাদের ব্লাডে যেতে হবে, রাইট? তার মানে তো বিষয়টা এই দেখো, এই যে আমাদের লিভার, আর এই দেখো হচ্ছে আমাদের সেই স্প্লিন। ওকে, স্প্লিন থেকে যখন আমি লিভারে পাঠাবো, মাঝখানে কি থাকবে, ব্লাড। তার মানে ব্লাডে কিন্তু আমাদের এই বিলিরুবিনটাকে ট্রান্সপোর্ট করতে হবে, তাই না? এই বিলিরুবিনটাকে আমরা কি করব, ট্রান্সপোর্ট করব। এখন ব্লাডের মধ্যে একটা প্লাজমা প্রোটিন থাকে যার নাম কি, অ্যালবুমিন। এই অ্যালবুমিন কি করবে জানো, এই বিলিরুবিনকে দেখার সাথে সাথে তার সাথে বাইন্ড করে ফেলবে, রাইট? তাহলে বাইন্ড করার পর এখানে একটা কমপ্লেক্স তৈরি হয়ে যায় যার নাম হচ্ছে বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স। ওকে, বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স। বুঝতে পারলাম? আশা করি ভাই জিনিসটা বুঝতে পারছো। যখন এটা আমাদের ব্লাডে চলে আসে, ব্লাডে থাকা অ্যালবুমিন তার সাথে বাইন্ড করে এই যৌগটা সে তৈরি করে। ওকে, আচ্ছা, দেন এই কমপ্লেক্স আকারে সে কোথায় চলে যাবে, এই জিনিসটা চলে যায় হচ্ছে আমাদের লিভারে। ওকে, লিভারে চলে গেলে এখান থেকে এই কমপ্লেক্স থেকে সুন্দর মতো অ্যালবুমিনটা আবার ব্লাডে চলে আসে, ব্লাডে ফেরত চলে আসে, তাহলে থাকলো কি, বিলিরুবিন। বিলিরুবিন লিভারের দিকে চলে যায়। ওকে, এই বিলিরুবিন কি লিভারের মধ্যে চলে আসে বাকি কাজগুলো করার জন্য। এখন লিভারের মধ্যে আবার একটা অ্যাসিড থাকে, একটা যৌগ থাকে যেটা নাম হচ্ছে গ্লুকোরোনিক অ্যাসিড। ওকে, গ্লুকোরোনিক অ্যাসিড। এই বিলিরুবিন কি করে, দুই অণু গ্লুকোরোনিক অ্যাসিডের সাথে লিভারের মধ্যে বাইন্ড করে তৈরি করে হচ্ছে বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড। ওকে, বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড। ওকে, তাহলে যে সে যেহেতু গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে কনজুগেশন বিক্রিয়ার মাধ্যমে এই বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড যৌগটা তৈরি করে, তাই এই বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইডকে আমরা কি বলতে পারি, কনজুগেটেড বিলিরুবিন। ওকে, কনজুগেটেড বিলিরুবিন। বুঝতে পারলাম? আশা করি ভাই এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন লিভারে আসলো, লিভারে আসার কাজটাই ছিল কি, এই কনজুগেশনটা হওয়া, ঠিক আছে? তাহলে কনজুগেশন হওয়ার পর সেটা কি হয়ে যাবে, সেটা সুন্দর মতো আমাদের ইন্টেস্টাইনে চলে আসবে। ওকে, তাহলে ইন্টেস্টাইনে আসলো, ধরো এই যে আমাদের এখানে কি হবে, সেটা ইন্টেস্টাইনে চলে আসবে, ইন্টেস্টাইনে আসলো। ওকে, আচ্ছা, এখন ইন্টেস্টাইনে আসার কারণ কি জানো? ইন্টেস্টাইনে আসার কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের যে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, সেখানে কিন্তু সুন্দর মতো অভিন্ন যকৃৎ নালী বা কমন হেপাটিক ডাক্ট, সেটার মাধ্যমে কি হবে, সেটার মাধ্যমে হচ্ছে আমাদের গল ব্লাডার থেকে বাইল এখানে এসে জমা হয়, তাই না? বাইল এখানে চলে আসে ফ্যাটকে ইমালসিফিকেশন করার জন্য, রাইট? এখন বাইল কিন্তু এই বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড এটার উপরে অ্যাকশন করে। ওকে, এটার উপরে অ্যাকশন করেও কিন্তু এই যৌগটাকে সে ভেঙে ফেলে। বুঝতে পারলাম? আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো। বাইরে এসে কি করবে, এই যৌগের উপর বিক্রিয়া করে এটাকে ভেঙে ফেলবে। এখন ভেঙে এটাকে দুইটা ফেটে সে কনভার্ট করতে পারে, মানে দুইটা দিকে সে ডাইভার্ট করে ফেলতে পারে। একটা হচ্ছে সে ইন্টেস্টাইনে রেখে দিতে পারে, আর একটা হচ্ছে সে, মানে ধরো হচ্ছে সে কি করতে পারে, সেটাকে সে ইন্টেস্টাইনে রেখে দিতে পারে,
অথবা সে এটাকে কিডনির মধ্যে পাঠিয়ে দিতে পারে। ওকে, কিডনির মধ্যে পাঠিয়ে দিতে পারে, দুটা কাজই করতে পারে। যদি আমাদের বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড এটা যদি ভেঙে গিয়ে ইন্টেস্টাইনে থেকে যায়, তখন সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু আলটিমেটলি এক্সক্রিট হয়ে যাবে, এক্সক্রিট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম। এক্সক্রিট হয়ে যাবে মানে হচ্ছে আমাদের মলের সাথে বের হয়ে যাবে। যৌগ, যৌগ কোনটা তৈরি করে, ভেঙে তৈরি করে হচ্ছে স্টার্কো বিলিনোজেন, স্টার্কো বিলিনোজেন। ওকে, দেন আমাদের যে গাট ফ্লোরা গুলো আছে, এই গাট ফ্লোরা হচ্ছে স্টার্কো বিলিনোজেনের উপরে কাজ করে। কাজ করে কি করবে, এখানে স্টার্কো বিলিনে সেটাকে কনভার্ট করবে, স্টার্কো বিলিন। ওকে, এই স্টার্কো বিলিনে আলটিমেটলি আমাদের যে ফিসিসের যে কম্পাউন্ড গুলো আছে, সেই ফিসিসের সাথে মিলে এক্সক্রিটেড হয়ে যাবে। ওকে, আর যদি আমাদের এই যৌগগুলা মানে এই বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড কিডনিতে থেকে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে আলটিমেটলি তৈরি করে ইউরোবিলিনোজেন। জেন সেটা অক্সিডেশন হবে, এটার মধ্যে কিছু অক্সিডেজ এনজাইম কাজ করবে, অক্সিডেজ এনজাইমের ফলে এটা কনভার্ট হয়ে যাবে, আমি লিখে দিই অক্সিডেশন, কনভার্ট হয়ে যাবে হচ্ছে ইউরোবিলিনে। এই ইউরোবিলিনে আলটিমেটলি ইউরিনের মাধ্যমে আমাদের বডি থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো, আমাদের বিলিরুবিন কিন্তু ফিসিসের মাধ্যমে বডি থেকে বের হইতে পারে, ইউরিনের মাধ্যমে বডি থেকে বের হইতে পারে। ফিসিসের মাধ্যমে বের হইতে হলে কি করতে হবে, তাকে স্টার্কোবিলিনে কনভার্ট হইতে হবে, দেন গাট ফ্লোরা সেটাকে স্টার্কোবিলিনে কনভার্ট করবে। আর যদি ইউরিনের মাধ্যমে এটাকে এক্সট্রিট হইতে হয়, বের হইতে হয়, তাহলে কি করতে হবে, প্রথম হচ্ছে ইউরোবিলিনোজেন তৈরি করতে হবে, যেটা পরবর্তীতে অক্সিডেশন হয়ে ইউরোবিলিনে কনভার্ট হবে, দেন সেটা ইউরিনের মাধ্যমে এক্সট্রিট হয়ে যাবে। আশা করি তোমরা এই পুরো জিনিসটা বুঝতে পারছো। আমি আরেকবার একটু সংক্ষেপে বলে দিই। আরবিসি ভেঙে হিমোগ্লোবিন তৈরি হবে, আর ইএসএ, সেখান থেকে হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে, হিম অক্সিডেজ হয়ে তৈরি করবে বিলিভার্ডিন, সেটা রিডিউস হয়ে তৈরি করবে বিলিরুবিন, সেটা হচ্ছে লিভারে চলে যাবে। লিভার থেকে সেটা গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে কনজুগেশন করে বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইডে কনভার্ট হয়ে যায়। সেখান থেকে দুই ধাপে বিক্রিয়া হয়, ইউরোবিলিনোজেন আর হচ্ছে স্টার্কোবিলিনোজেন, সেখান থেকে যথাক্রমে ইউরিন আর ফিসিসের মাধ্যমে এক্সক্রিশনটা হয়ে যায়। আশা করি ভাই তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, চলে আসো আজকে আমাদের শেষ টপিক, সেটা হচ্ছে আরবিসি কে যদি আমরা বিভিন্ন ধরনের দ্রবণে সাসপেন্ড করি, তাহলে আরবিসি দেখতে কিরকম হবে। ঠিক আছে, আমি যদি এখানে তিনটা দ্রবণের কথা বলি, তিনটা দ্রবণে কিন্তু তিন ধরনের সিনারিও দেখা যায়। তো দেখো কি কি দ্রবণ, সেটা আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক। তো টনিক বলতে কি বোঝায়, টনিক শব্দটা আসলে তোমার টনিসিটি থেকে, তাই না? সো টনিসিটি নিয়ে তোমরা কিন্তু বায়োকেমিস্ট্রিতে ইতোমধ্যে পড়ে ফেলছো। ওকে, টনোসিটি না টনিসিটি হবে। ওকে, সো টনিসিটি জিনিসটা কি? আমি যদি টনিসিটিকে একদম সিম্পল ভাষায় বলি, যেহেতু এটা বায়োকেমিস্ট্রি ক্লাস না, একদম সিম্পল ভাষায় বললে কি হবে, টনিসিটি হচ্ছে আলটিমেটলি ওয়াটার মুভমেন্টের একটা ক্রাইটেরিয়া, বুঝতে পারছো? ওয়াটার মুভমেন্টের একটা ধর্মই হচ্ছে টনিসিটি। তো টনিসিটি আবার অসমোলারিটির সাথে প্রপোর্শনাল, যদিও সমান সমান না। আমি বলতে পারি কি অসমোলারিটি, এইটার সাথে তুমি বলতে পারো প্রপোর্শনাল, তাই না? আবার আমরা জানি অসমোলারিটি কিন্তু আবার কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল, তার মানে যত বেশি ঘন, যত বেশি কনসেন্ট্রেটেড, তত বেশি টনিসিটি। তার মানে হাইপোটনিসিটি মানে কি, কনসেন্ট্রেশন কম, হাইপার টনিসিটি মানে কি, কনসেন্ট্রেশন বেশি। আর আইসো মানে কি, সমান সমান, টনিসিটি বা কনসেন্ট্রেশন সমান। এখন এই রেফারেন্স ফ্রেমটা কি, আমি কার থেকে কম কার থেকে বেশি, এগুলা আমি কাকে রেফার করে বলতেছি? এইটা মেনলি বলা হয় আমাদের প্লাজমাকে রেফার করে। ওকে, এটাকে মেনলি বলা হয় প্লাজমাকে রেফার করে। আমরা জানি প্লাজমার যে অসমোলারিটি, সে মানটা কত, 280 to 300 মিলি অসমোল পার লিটার। ওকে, 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার। যদি কখনো কোনো দ্রবণের অসমোলারিটি 280 থেকে কম হয়, সেটাকে আমরা হাইপোটনিক দ্রবণ বলি। আর যদি 300 থেকে বেশি হয়ে যায়, সেটাকে আমরা হাইপারটনিক দ্রবণ বলি। তো আমাদের বাহিরে আমরা কিন্তু খাদ্য লবণ যেটা আছে সোডিয়াম ক্লোরাইড, সেটা দিয়ে কিন্তু আমরা এরকম আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক সলিউশন তৈরি করতে পারি। আমি যদি খাবার লবণের 0.9% সলিউশন নেই, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে আইসোটনিক সলিউশন। আইসোটনিক সলিউশন যদি এর থেকে কম হইলে হাইপোটনিক, বেশি হইলে হাইপারটনিক। আমার কথাগুলো কি বুঝতে পারতেছো? আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে
কোনটা দিয়ে কি বোঝা আমরা কিন্তু ইতিমধ্যে বুঝে ফেললাম। এবার আমি যদি এদের মধ্যে আরবিসি কে রাখি তাহলে কি হবে, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, আইসোটনিক সলিউশন মানে কি, যেখানে আমাদের টনিসিটি প্লাজমার সমান, তাই তো, বা অসমোলারিটি প্লাজমার সমান, সেটা হচ্ছে আমাদের আইসোটনিক সলিউশন। সো আইসোটনিক সলিউশনে আমি যদি একটা আরবিসি কে রাখি, দেখো এই যে আমি যদি আরবিসি গুলোকে রাখি, তাহলে কি হবে? যেহেতু টনিসিটি দিয়ে আমাদের ওয়াটার মুভমেন্টকে বোঝায়, তার আমরা একটু মনে রাখবো, বাহিরে যে টনিসিটি, আরবিসির ভিতরে সে একই টনিসিটি, তার মানে যত পরিমাণ পানি ভেতরে ঢুকবে ঠিক তত পরিমাণ পানি ভেতর থেকে বের হবে। তার মানে ওর যে শেপ বা সাইজ বা চেহারা সেটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ যত পানি বের হচ্ছে ততই ঢুকতেছে, ফোলারও চান্স নাই, চুপসানোরও চান্স নাই। কিন্তু আমি যদি, তাহলে এটা কিন্তু নো চেঞ্জ, ওকে, নো চেঞ্জ, রাইট, মানে এইটা নো চেঞ্জ, দেখছো? যত পানি ভেতরে ঢোকে তত পানি সুন্দর মতো বের হয়ে আসে, তার মানে চেঞ্জ হবে না। এবার হচ্ছে হাইপোটনিক দ্রবণে কি হয়। তো হাইপোটনিক মানে কি? হাইপোটনিক মানে হচ্ছে কম, রাইট, হাইপো মানে তো কম, তাহলে কনসেন্ট্রেশন কম। অর্থাৎ আমাদের যে বাইরে যে দ্রবণটা আছে, হ্যাঁ ধরো হচ্ছে বাইরের দ্রবণ এটা, এটার কিন্তু কনসেন্ট্রেশন কম, তাহলে আরবিসির ভেতরে আমাদের কনসেন্ট্রেশন বেশি। এবার তাহলে আমাকে বলো ওয়াটার কোন দিকে মুভমেন্ট করবে? অভিস্রবণের মতো চিন্তা করো, যেহেতু আমরা অসমোলারিটিকে আমরা কনসেন্ট্রেশনের সাথে তুলনা করছি, এবং আরবিসির বাইরে আমাদের একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। সো অসমোলারিটি ধর্মের জন্য পানিটা কিন্তু অবশ্যই লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাবে, মানে লো টনিসিটি থেকে হাই টনিসিটির দিকে যাবে। তার মানে এখানে কি হবে, বাইরে থেকে বাইরে যেহেতু টনিসিটি কম, সো এই লো থেকে ওয়াটারটা কোথায় আসবে? হাইতে আসবে। তার মানে আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের সলিউশন থেকে কিন্তু পানি প্রচুর পরিমাণে আরবিসির ভিতরে প্রবেশ করতে থাকবে। তো এত বেশি পানি পেয়ে কি করবে, আরবিসি গুলো ফুলে যাবে। নর্মাল শেপ থেকে কিন্তু আরবিসি গুলো দেখো ফুলে যাবে, দেখছো যে পানি কিন্তু ভিতরে প্রবেশ করতেছে, ওকে, পানি ভিতরের দিকে আসতেছে। তার মানে আরবিসি ফুলে গেলে সেটাকে আমরা কি বলি, আরবিসি এখানে কি করবে, সোয়েল করবে, ফুলে যাবে, ওকে, রাইট। তার মানে কিভাবে মাইক্রোস্কোপের নিচে দেখে এটা বুঝবো ফুলে গেছে? কিছু আরবিসি দেখবো একদম বার্স্ট হয়ে গেছে, যেমন ধরো এই সেলটা দেখো একদম বার্স্ট হয়ে গেছে। কিছু আরবিসি দেখবো তার রং নষ্ট হয়ে গেছে, ওকে, এরকম দেখা যায়। লাস্ট হচ্ছে হাইপারটনিক সলিউশন, অর্থাৎ বাইরের দিকে যে সলিউশনটা আছে তার টনিসিটি বা কনসেন্ট্রেশন বেশি, আর ভিতরের দিকে যে আরবিসি গুলো আছে, মানে আরবিসি যেগুলো আছে তাদের টনিসিটি কম। তাহলে কি হবে, কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে ওয়াটার মুভমেন্ট করবে, অর্থাৎ ভেতর থেকে সব পানি কিন্তু বের হয়ে চলে আসবে, রাইট। তাহলে আমি যদি পানি বের করে নিয়ে যাই, তাহলে কোষগুলো কি হয়ে যাবে, চুপসায় যাবে না? পানি বের হয়ে গেলে কোষগুলো কিন্তু চুপসায় যাবে, যেটাকে আমরা কি বলি, শ্রিঙ্কিং, দেখছো? ওই যে গোল ছিল, বা গোল বলা উচিত না, ডিস্ক শেপ ছিল, সেটা কিন্তু এখন একদম চুপসায় গেছে, কারণ কি পানির অণুগুলো বের হয়ে গেছে। ওকে, তাহলে এখানে কি হয়, এখানে কিন্তু আলটিমেটলি শ্রিঙ্ক করে। বুঝতে পারলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের আরবিসি যে টেস্টটা, সেটা, এই টেস্টের নাম কি জানো? এই টেস্টের নাম তোমরা হচ্ছে ল্যাবে খুব সুন্দর মতো পড়বা, যে আরবিসি অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট, ফ্র্যাজিলিটি টেস্ট, ওকে। তো আশা করি ভাই এই জিনিসটা আমি একদম সিম্পল ভাষায় বলার চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো। সো আমাদের 7.2 লেকচার এই পর্যন্ত ছিল। নেক্সট পার্টে আমরা কি করব, আমাদের যে ডিজিজ গুলো হয় অ্যানিমিয়া জন্ডিস সেগুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভাই তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।